দেখুন, ভোট পরবর্তী হিংসা নিয়ে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টে সওয়াল করলেন। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। আবার বলছি, আমি মনে করি একজন তৃণমূল কর্মী বা সমর্থকের ওপর আক্রমণও খারাপ এবং নিন্দনীয়। আমি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যে লাইভ সাক্ষাৎকার এই সরকার গঠন হওয়ার পর নিয়েছিলাম, তাতে একেবারে এই একই কথা লাইভেও বলেছিলাম। কিন্তু আমি একটু মনে করিয়ে দেবো, এক তো সংখ্যা 2021-এর পর সরকারিভাবে 29 জন মানুষ মারা গেছিলেন এবং ধর্ষণ এবং অন্যান্য নারী নির্যাতনের ঘটনায় 12 জন মহিলা নিগৃহীত হয়েছিলেন। সেটাও বাদ দিন, আমরা যখন 2021 সালের 17ই জুন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম, তিনি পাল্টা প্রশ্ন করেন প্রেসকে যে আপনারা কি রাজনৈতিক হিংসা দেখতে পাচ্ছেন? কারুর চোখে ন্যাবা হয়ে থাকলে আমি কি করব? ঠিক কি বলেছিলেন ওই 17ই জুন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, একবার মনে করিয়ে দিই। কি এখনো রাজনৈতিক সন্ত্রাস চলছে? কারণ রাজ্যপাল বলছেন আপনি কি দেখতে পাচ্ছেন? তা কারোর যদি চোখে নেবা হয় আমি কি করতে পারি? এবং এগুলো সব প্রি প্ল্যান্ড। দেয়ার ইজ নো ইনসিডেন্ট নাও আফটার পোল আন্ডার ইলেকশন কমিশন। At the time of election there are some incidents, sporadic incident, but all are not political. There are some personal enmities are also there. Whatever they are creating the atmosphere that violence, there is no violence like that. We condemned all the violence. And there is no political violence. It is a BJP gimmick violence. অর্থাৎ আপনি রাজনৈতিক হিংসা দেখতে পাচ্ছেন? কারো চোখে নেবা হলে আমরা কি করব? কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, সেটাও রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতা, একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে হিংসা হিংসা হিংসা, কিন্তু কোনো হিংসার ঘটনা ঘটেনি, সব পরিকল্পিত ঘটনা। ভোটের পর কোনো ঘটনাই ঘটেনি। বাংলায় এত ভোটে হেরে গিয়েও লজ্জা নেই, সব প্রি প্ল্যান্ড, রাজনৈতিক অশান্তি নয়, বিজেপির গিমিক ভায়োলেন্স 21-এর পর। আমি এইখানে আরেকটা যে মিথ আছে, 2011 সালে নাকি ক্ষমতায় এসে বদলা নয় বদল স্লোগানটা মানা হয়েছিল, সিপিএমের ওপর বা বামেদের ওপর কোনো আক্রমণ হয়নি। আমি আবার বলছি, এটা নির্জলা মিথ্যে। আগেই এই অনুষ্ঠানে একেবারে ঘটনার ছবি ধরে ধরে আপনাদের দেখিয়েছিলাম, দ্রুত একবার মনে করিয়ে দিই। দেখুন, আমি একটু অবাকই হলাম, তার কারণ আমার বক্তারা 2021 মানে ভোট সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বললেই 21-এর খুব স্বাভাবিকভাবেই উদাহরণটা সামনে আসে, কিন্তু 11 আমরা ভুলে যাব 11? আমি সেদিনই আর্কাইভে বলছিলাম, আজকাল সবাই বড় বড় কথা বলেন যে শুধু নাকি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি সেখানে চলেছিল। আমার আর্কাইভ সাক্ষী দিচ্ছে, একটার পর একটা অনুষ্ঠান আমাদের করতে হচ্ছিল 2011-এ বামফ্রন্ট সরকারের পতনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল সরকার তৈরি করেছিলেন। আর এই মুহূর্তে পর্দায় আপনারা ছবি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখতে পাচ্ছি সেই সব ঘটনা। দুর্গাপুর, দাঁতপুর, গোঘাট সহ বিভিন্ন জায়গায় সিপিএমের নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন। 2011-র 14ই মে থেকে 31শে জুলাই অবধি, সংখ্যাটা লক্ষ্য করুন, তারিখটা 2011-র 14ই মে থেকে 31শে জুলাই, 1.5 মাসে অন্তত 30 জন বামপন্থী নেতা কর্মী সমর্থক খুন হন। আহত হয়েছিলেন 2084 জন। আবার বলছি, খুন হন অন্তত 30 জন, আহত হয়েছিলেন 2084 জন। অনেক ক্ষেত্রে বিস্ময়কর অভিযোগ যেটা উঠেছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। হাজার হাজার বাম কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিলেন। প্রায় 2000 সিপিএম কর্মীর বাড়িতে লুটপাট এবং আগুন দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জেলায় সিপিএমের 821টা পার্টি অফিস লুট এবং দখল করা হয়েছিল। এটা হচ্ছে শুধু ওই বদলা নয় বদল এবং ওই রবীন্দ্রসঙ্গীত চালার পর। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের কোনো কথা বললে উত্তর দিতেন যে ক্ষমতায় এসেছি সবে 10 বছর, লিউকোপ্লাস লাগানোর পরামর্শ দিতেন প্রত্যেক মঞ্চে, আমার নেওয়া প্রত্যেকটা সাক্ষাৎকারে। একটু মনে করিয়ে দিই, 10 অর্থাৎ 10 বছরের মধ্যে বিরোধীরা কোনো কথা বলতে পারবেন। এই ছিল এই রাজ্যের গণতান্ত্রিক পরিসর। কি বলতেন মমতা, দেখুন। দেখুন, এই ছবিগুলো দেখানোর, মনে করিয়ে দেওয়ার দুটো স্পষ্ট কারণ আছে। এক হচ্ছে যারা বলছেন যে 11-র পর শুধুমাত্র মিষ্টি বিতরণ হয়েছিল আর রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গাওয়া হয়েছিল, তারা একেবারে মিথ্যে কথা বলছেন, স্ট্রেট মিথ্যে কথা বলছেন। এই 11-র পরের ঘটনা কিন্তু এখানে থেমে যায়নি, এটা একটা প্রক্রিয়া চলেছিল। আপনাদের মনে থাকবে 2013-র 9ই এপ্রিল দিল্লিতে যোজনা কমিশনের সামনে পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রর
নিগ্রহের ঘটনা ঘটল এবং সেই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এখন তৃণমূলের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক, তখন একেবারে এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতা ছিলেন, বামপন্থী নেতা ছিলেন। তার হাতে অমিত মিত্রের, তৎকালীন অর্থমন্ত্রী, নিগ্রহের ঘটনা ঘটল। এর প্রতিক্রিয়ায় ওই রাতের মধ্যে এই কলকাতা শহরের গাঙ্গুলি বাগান থেকে, পাটুলি থেকে একটার পর একটা সিপিএম পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছিল। কলকাতা বাদ দিন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলায় প্রায় 3,000 পার্টি অফিস ওই এক রাতের মধ্যে ভেঙে দেয়া হয়েছিল। আমি বলছি কোথাও ভাঙচুর, কোথাও আগুন লাগানো হয়েছিল। আমি 2018-র পঞ্চায়েত মনে আছে, একটার পর একটা ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়ায় মারধর বাধা দেয়া থেকে শুরু করে তারপরে তৃণমূলও পরে স্বীকার করেছে মারাত্মক ঘটনা ঘটেছিল 2018-র পঞ্চায়েতে। 2021 সালে বিধানসভার পর পোস্ট পোল ভায়োলেন্স এমন জায়গায় পৌঁছয় যে কলকাতা হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে তদন্ত করিয়ে সেই রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তৃণমূল আজ ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে খুব উদ্বিগ্ন, খুব ভালো কথা, গণতান্ত্রিক কথা, এবং সেই উদ্বেগের আমরা শরিক, আমরা সমর্থন করি। একটা ঘটনাও ঘটা উচিত নয়। কিন্তু 21-এর এই তৃণমূল নেতা নেত্রীরা 29 জন মানুষের মৃত্যুর পর আর 12 জন নারী নির্যাতনের পর নিজেদের দলের কর্মীদের ছাড়া একজন বিরোধীকেও সুরক্ষা দেননি। নিন্দা টিন্দা তো বালাই ছিল না। আমার পরবর্তী বক্তা রাজাগোপাল ধর চক্রবর্তী, কি মানবেন? সুমন, দেখো, তোমাদের আর্কাইভ তো দেখাচ্ছে 11 সাল, আমার মনের আর্কাইভ কিন্তু নিয়ে যাচ্ছে 1972। আমার মনে আছে তখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের গভর্নমেন্ট এলো, তখনই শুরু হলো এই পোস্টপল ভায়োলেন্স, ক্ষমতা কি, বিরোধীদের উপর আক্রমণ করতে হবে। আমি যে এলাকায় থাকতাম, একের পর বাড়িতে আক্রমণ হলো। তাদের অপরাধ, তারা মার্ক্সবাদী বামপন্থী ছিল, মানে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, মানে রাত্রিবেলা আওয়াজ আসতে ছেলেকে মারছে, এই মানে ভাবা যায়নি সে সিদ্ধার্থ রায়ের আমলে গোড়ার দিকে। তার আগে ক্ষমতা আসার আগে বরানগরে কী করেছেন অনেকের হয়তো ইয়াদ আছে। আমরা ভেবেছিলাম যখন 77 সালে বামফ্রন্ট জিতলো একটা বদলা হয়তো হবে, কিন্তু আহ্বান হয়েছিল মুক্তি আমরা পেয়েছি, নিরীহ মানুষকে আমরা খতম করব না। সে সময় কিন্তু আমরা কোনো 77 সালের কোনো বদলা দেখিনি। মানে কারা, কোন সংস্কৃতি এই বদলার পেছনে রয়েছে আমি খালি বুঝিয়ে দিতে এই 72 সালের দিকে গেলাম। তারপরে আমরা দেখলাম যে যখন 2011 সাল এলো, আমরা 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 যারা অনেকেই বামপন্থী ছিলাম, ভাবলাই তো মারাত্মক কথা বলছি, বদলা নয় বদল চাই, এ তো অসাধারণ কথা, এ তো পশ্চিমবঙ্গকে পাল্টে দেবে। আমাদের স্বপ্ন, মানে অসাধারণ লাগলো এই ভদ্রমহিলার আচরণে, হাওয়াই চটি পরে সততার প্রতীক হিসেবে হাজির হবেন। কিন্তু যেটা ঘটলো একের পর এক, যেগুলো কোনো কাগজে তখন ভয় পেয়ে কিছু লিখতো না, বলতো না, একের পর এক আমরা দেখেছি বামপন্থীদের বাড়ি ভেঙে চুরমার করা হলো। আমার মনে পড়ছে একটি, এখন সিপিএমের নেতারা হয়তো ভুলে গেছে, বাচ্চা ছেলে সুদীপ্ত গুহ, আমি জানি না, হ্যাঁ বাচ্চা ছেলে একেবারে তাকে বাসে করে নিয়ে মেরে ফেলা হলো। আনিসুর রহমান, সুদীপ্ত গুপ্ত, তারপরে মইদুল, হ্যাঁ, এগুলো একের পর এক তোমরা যে দেখিয়েছো এগুলো তো ঘটেছে। আর সংস্কৃতি দেখুন, 72 সালের সংস্কৃতি, হ্যাঁ, কারা ক্যারি করেছিল, কারা লিগাসি বহন করেছে বোঝাই যাচ্ছে। এরপরে আমরা দেখলাম যে তুমি দেখলে 13 সালের কি ঘটেছিল, সব মনে আছে। 2018 সালের পঞ্চায়েতের পরে কি ঘটলো সেগুলো তো গেল। এবার 21 সালে কি হলো আমরা দেখেছি। 99-এ তৃণমূল এসেছিল বিজেপির সঙ্গে, মানে ক্ষমতা মানে বন্টন করে সহযোগী হয়ে নির্বাচনে লড়ে, হ্যাঁ, তাদের কর্মীদের মার একের পর এক, সেই আওয়াজ, সেই আর্তনাদ 2021 সালে আমি শুনেছি। মানে ভয়ঙ্কর। সামান্য বিজেপি সামান্য দোকান দিয়েছে, তাদের আজকে মুখ ফোটায়। আমরা ভালো লেগেছে। একের পর এক আমার কাছে হিসেবে আছে, NHRC ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে 52 জনের মৃত্যু ঘটেছে, সিবিআই 58 জনের মৃত্যু নিয়ে তদন্ত করছে। আর নির্লজ্জ সরকার বলল এরা পার্সোনাল নিজের অসুখে মারা গেছে, ঝগড়াঝাটি করেছে, জমি জমা নিয়ে মারা গেছে। একদিনও মধ্যে স্বীকার করেনি। তারা আজকে পোস্টপল ভায়োলেন্সের কথা বলছে। মানে অবাক লাগে, এই দ্বৈত আচরণ যারা করেছে, মানুষ
বুঝেছে, সরিয়ে দিয়েছে হাওয়ায়। হয়তো সাইনবোর্ডও থাকবে না, সাইনবোর্ড লাগানোর লোক হয়তো উঠবে না। যে ধরনের দেখুন আজকের উনি যেটা করলেন, কোর্টে গিয়ে ওইভাবে তো আমি জানি না, তিনজন বড় বড় লয়ার আছেন, কেউ গিয়ে জজেদের কাছে অ্যাপিল করছে, হ্যাঁ আমাকে 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 বাঁচাও, এই ধরনের তো কেউ করে না। লয়ারের ড্রেস পরার দরকার ছিল না, কেন উনি পড়লেন? বোঝাই যাচ্ছে উনি বোঝাতে চাইছেন, দেখো আমি মন্ত্রী নই, আমার এই সামলা আছে, সেটা দিয়েই তোমাদেরকে আমি রক্ষা করব। সামলাটা নেই দাদা, ভাই, আমি জানি, চুরি হয়ে গেছে আজকে। দেখুন, আজকে আমি শুনুন, এই তো কে কাকে কি বলেছে জানি না, কিন্তু আজকে লয়ারদের আমি ওটা অ্যাডভোকেটদের কোর্টগার্ডদের চুরি হয়ে গেছে, আজকে চুরি হয়ে গেল। দেবদীপ, আমি যেটা বলতে চাইছি, যেটা প্রয়োজন ছিল না, কেননা উনি বলতে চাইলেন যে আমি তোমাদেরই লোক, তোমাদের হয়ে থাকতে চাই, শ্যামলা আমার পড়ার যোগ্যতা থাকুক না থাকুক, অধিকার থাকুক বা না থাকুক, আমি কিন্তু তোমাদের রক্ষা করছি। কিন্তু যেটা শুনতে হলো, এই যে জিনিসটা উনি শুনতে আজকে হলো, একটা কুলিং পিরিয়ড থাকে, সেটা সুমন বারবারই বলার চেষ্টা করছিল, একটা কুলিং পিরিয়ড থেকে 10 দিন পরে উনি এসে হাজির হলেন। আর কি বেরোতে পারবেন? আর কোনো মামলায় হাজির হতে পারবেন? যতই ওনার অধিকার থাকুক বা না থাকুক, ব্যাপারটা হচ্ছে যে নির্লজ্জতা, যে আপনি সময় এত পোস্ট ভায়োলেন্স হয়েছে, আপনি যে পার্টির লিগাসি ক্যারি করছেন, তারা 72 সালে যে ধরনের কাণ্ড কারখানা করেছে বোঝা যাচ্ছে, বামেরা করেনি, বিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে। শ্রমিক তোমার এখন এখানে এসেছিল, সে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমরা এই সংস্কৃতি মানি না। এবং যেটা যে ধরনের ঘটনা ঘটছে, তৃণমূলের লোকেরাই আমি দেখছি নানান জায়গায় তারা আবির কিছু কিনেছে, একটা বিজেপি পতাকা জোগাড় করেছে, দিয়ে মারধর করছে, এইগুলোই করছে। আমি কিন্তু এখানেও প্রশাসনের দায়িত্ব আছে, একেবারে যে আবির মাখুক আর হাতে যে ঝান্ডাই থাকুক। সেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইবো যদি অন্যায় হয়ে থাকে, একজনও তৃণমূল কর্মী যাতে শাস্তি না পায়, অন্যায়ভাবে সেটা যাতে এই সরকার দেখে, সেটা আমরা দেখব। কিন্তু আমার মূল বক্তব্য, যারা পোস্টপোল ভায়োলেন্স সম্বন্ধে যাদের ওই ধরনের আচরণ ছিল, যে পোস্টপোল ভায়োলেন্স করে যারা আনন্দ ভোগ করেছে, ইতিহাসের পাতায় তাদের লেখা আছে তারা কি করেছে, আজকে তারা বলতে চাইছে আমি পোস্টপোল ভায়োলেন্সের, আমি জানি না কি ঘটেছে, কোথায় কি ঘটেছে, সেরকমভাবে এখনও সেভাবে তথ্য আমরা দেখিনি। যদি থাকে নিশ্চয়ই পুলিশ অ্যাকশন নেবে, কিন্তু যে রূপে উনি হাজির হতে থাকলেন, কলঙ্ক না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।